আমরা কতজন আছে? 10 জন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। আমাদের এখন নতুন একটা ঝামেলা হয়েছে স্ক্রিনশটের বিষয়। প্রতিদিন স্ক্রিনশট নিতে হবে। আমি আপনাদের শেয়ার করে নিচ্ছি যে আপনারা দেখলেন কীভাবে স্ক্রিনশট নেওয়া যায়। এখানে গিয়ে আমরা উইন্ডোটা দিলাম, দেওয়ার পরে এটা ক্লিক করব। এখানে এই উইন্ডোটার স্নিপ হয়ে গেছে, আমরা সেভ করে দিলাম। আপনাদের ক্লাসের নাম হচ্ছে সিলেট আপনাদের ক্লাস নম্বর কত আজকে? 5 নম্বর। 5। আমি স্টপ করে একবার প্রেজেন্টেশনটা স্টপ করে আরেকটা শট নেব। আপনারা একটু তাকান। এখানকার কাজটা আপনারা দেখবেন না, যেহেতু আমি প্রেজেন্টেশনটা অফ করে দিয়েছি। ঠিক আছে, আমরা দুইটা শট নিয়েছি, আমি শেয়ার করে দিচ্ছি স্ক্রিনটা আবার। আমার ফটোশপের স্ক্রিন তো দেখা যাচ্ছে, ঠিক না? জি স্যার, দেখা যাচ্ছে। আমাদের ব্লেন্ডিংয়ের একটা বিষয় ছিল, সাদা কালোর একটা বিষয় ছিল। সাদা কালোটা আমরা দেখছিলাম যে এই ছবির মধ্যে যদি আমি একটা সাদা কালো পিকচার নিয়ে আসি, আমাদের এখানে সাদা কালো পিকচার আছে। আমরা কতদিন কোন পিকচারটা নিয়েছিলাম, 1 নাকি 2? 2 নম্বর নিয়েছিলাম স্যার। 2। আমরা পুরোটা নিতে পারি এখান থেকে। আমরা এরকম ধরে ওইটার মধ্যে নিয়ে গেলাম। একটু ছোটো করে দেই। এ হচ্ছে আমাদের পিকচার, ঠিক না? তো আমরা যদি ব্লেন্ডিং মোডে যাই, আমরা দেখছি যে সাধারণত যদি আপনি মাল্টিপ্লে দেন তাহলে কি হয়, সাদা অংশ নাই হয়ে যায়, ঠিক না? হ্যালো, জি স্যার। জি স্যার। আপনারা কেউ কথা না বললে হবে না, মাঝে মাঝে কথা বলতে হবে। জাবেদুমের উনি অলরেডি রুম থেকে বাইর হয়ে গেছে, কি জন্য আছে। যাই হোক, আমরা এই হচ্ছে আমাদের একটা কমান্ড, যে আমরা যদি চাই ওইখানে মাল্টিপ্লে দিই তাহলে আমাদের সাদা অংশ নাই হয়ে যাবে। আবার যদি আমরা নর্মালি ফিরে আসছি, যদি আমরা স্ক্রিনে দেই তাহলে কি হবে, কালো অংশ চলে যাবে। এখানে কোনো কালো অংশ নাই এই ছবিটার, ঠিক না?
তো কথা না বললে হবে না। জি স্যার। আমাদের ক্লাসের আমরা চাচ্ছি ভিডিও অন করে দিতে, বুঝছেন? আপনাদের যেহেতু দেখে যদি আপনারা ক্লাস করেন আমার মনে হয় ভালো হবে কিছু। আর আমাদের নির্দেশনাও আসছে যে আমরা যাতে ভিডিও মাঝে মাঝে অন রাখি। আমাকে কি দেখা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, আমি মাইক্রোফোনটা সামনে রাখি। তো আমরা ওখানে যে দুইটা কমান্ড দেখলাম, একটা হচ্ছে কি যে যদি আপনি এই স্ক্রিনে না দিয়ে মাল্টিপ্লেতে দেন তাহলে এটা কালো হবে, আর যদি আপনি জিওতে দেন স্ক্রিনে দেন তাহলে সাদা হবে। তো সাদাটা চলে যাবে আর কি একটা করলে, আর একটা হলে কালো চলে যায়। তো আমরা যদি চাই যে কালোকে সাদা করে ফেলতে কিংবা সাদাকে কালো, ধরেন আমাদের ছবিটা কী ছিল, এই ছিল আমাদের ছবি, ঠিক না? তো এখানে জি স্যার। যে অংশটা কালো আছে এটাকে যদি আমি সাদা করে ফেলতে চাই, এটা হচ্ছে উল্টা করা আর কি। তো এই কাজটা আমরা করতে পারি ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে ঢুকলে এখানে যে ইনভার্ট আছে কন্ট্রোল-I, এটা দিলে কি হয়, যতটুকু সাদা ছিল এই অংশটা কালো হয়ে গেছে, আর কালো যা ছিল ওইগুলো সাদা হয়েছে। এই অংশটা কিন্তু কালো ছিল, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। তো আমরা যদি এরকম করি যে প্রথমে আমি সাদা অংশটা নাই করে দিলাম, এখন যদি এই ফুলটাকে আমি সাদা করতে চাই, করতে পারবো নাকি? দেখেন, না, এটা আসলে এরকম হয় না, তখন এটা ইয়ে হয়ে যায়, ট্রান্সপারেন্ট হয়ে যায়, কালো অংশটা নাই হয়ে যায় আর কি। এখানে সাদাটা নাই হয়ে গেছে, ওটা এরকম হবে না। তো আমরা মূলত একটা কমান্ড একবার করার পরে নর্মালি ফিরে যেতে হবে, তারপরে আরেকটা কমান্ড দিতে হবে, বুঝতে পারছেন? এটা মেনলি হচ্ছে যে সাদা অংশ নাই করে দেওয়া অথবা কালো অংশকে নাই করে ফেলা, অদৃশ্য করে দেওয়া, ঠিক আছে? এই দুইটা দিয়ে এই দুইটা কাজ হয়। আর ইনভার্টে হয় কি, সাদাকে কালো, কালোকে সাদা, চেঞ্জ হয়ে যায়, বুঝেন নাই? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। জি। তো এই হচ্ছে আমাদের মানে এটার বিষয়। আর আরেকটা কী প্রশ্ন ছিল কার, ওটা মানে আমরা দেখে ফেলছি, কপি করার যে বিষয়টা, ঠিক না? জি আপনাদের রেসপন্সটা খুব কম, কারণ কি, আপনারা তো আছেন 11 জন, আমি 2 জায়গা থেকে ঢুকছি, তার মানে আপনারা 9 জন আছেন। 9 জন যদি থাকেন তাইলে আপনাদের একজন দুইজন ছাড়া বাকিরা কেউ কথা বলেন না কেন? নীলনজ্যোতি দে সৌভিক, আপনি কি মাইকে আছেন? জি হ্যালো, স্যার। জি, আপনি আপনাদের কথা শুনতে পাচ্ছেন তো? হ্যালো। জি। জি স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আর কে আছেন কথা বলেন না? অমিতাভ চৌধুরী, হ্যাঁ স্যার, আছিলেন। ঠিক আছে, আমাদের তো শুনতে পাচ্ছেন আপনি। আপনি কি কম্পিউটার জি নিয়ে স্যার, জি ঢুকছেন? স্যার। না, আজকে মোবাইল দিয়ে ঢুকছি। ঠিক আছে, সমস্যা নাই, আপনি মোবাইল দিয়ে ঢুকেন, কিন্তু আপনার তো প্র্যাকটিস করতে হবে, ক্লাস শেষে কিন্তু আপনাকে করতে হবে, কম্পিউটারে প্র্যাকটিস করতে হবে, ঠিক না? জি জি স্যার, অবশ্যই। তো যাই হোক, আমরা ফটোশপে চলে যাই। আজকে আমরা কি দেখবো বলছিলাম, গতদিন আমরা কি কিছু বলছি, আজকের ক্লাসের টপিকস কি? স্যার, আজকে যে বাম পাশের টুল সম্পর্কে বলার কথা ছিল। তাহলে ব্লেন্ডিংয়ে ট্রান্সফর্ম আমাদের মনে সম্পর্কে। হয় আর বিশেষ সমস্যা নাই, ঠিক না? ব্লেন্ডিং আপনারা পারবেন। আর লেয়ার মাস্কে কি কারো সমস্যা আছে? লেয়ার মাস্ক,
জি না স্যার। সমস্যা নাই, লেয়ার মাস্ক করতে পারবেন। আমাদের কিন্তু একটা জিনিস আপনাদের হয়তো ইনফর্ম করা হয় নাই, আমরা প্রথম দিকে প্রজেক্ট শুরু করার কথা ছিল আমাদের, মানে প্রজেক্ট ভিত্তিক ক্লাস। তো আমরা সবার কম্পিউটার অ্যাভেলেবেল না, আমরা এই জন্য 2-4টা ক্লাস একটু ওয়েট করছি যাতে আপনাদের ডিভাইসগুলো সবাই ওকে করে ফেলেন। তো আমরা এখন যেহেতু 5 নম্বর ক্লাসে চলে আসছি, আমরা ধরে নিচ্ছি যার যে সমস্যা ছিল, উইন্ডোজের সমস্যা, ফটোশপের সমস্যা, এই 5 দিন মানে হচ্ছে 10 দিন, একদিন পরে পরে যদি হয় তাহলে 10 থেকে 12 দিন আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। এতদিনের মধ্যে আশা করা যায় আমরা যদি আমাদের কারো প্রবলেম থাকে এটা আমরা সলভ করে নিয়েছি। আর যদি কেউ না নিয়ে থাকে আমরা ধরে নেব যে তার আসলে আগ্রহ কম, কারণ 10 দিনে একটা কম্পিউটারের ম্যানেজ করা, কোনো প্রবলেম থাকলে সলভ করা, এটা যদি আপনার ক্লাসের গুরুত্ব থাকে আপনার কাছে, আপনি করে ফেলতে পারবেন। তো আমরা মূলত আজকের ক্লাসের পর থেকেই আমরা প্রজেক্টে চলে যাব। প্রজেক্ট কি? আমাদের কোর্সটা হচ্ছে প্রজেক্ট ভিত্তিক। প্রজেক্ট ভিত্তিক মানে হচ্ছে ওই যে আমরা বললাম প্রথম 1 ঘন্টা আমরা প্র্যাকটিস সেশন আমরা নেব, ওইখানে মূলত আমরা প্রতি ক্লাসের শেষে আপনাদের আমরা 1-2টা ছবি দিয়ে দেব। এই ছবিটাতে আজকের ক্লাসের যে কাজগুলো আছে ওইগুলো আপনি করে সেভ করে রাখবেন একটা ফোল্ডারে, ক্লাসের নাম দিয়ে, যেমন ক্লাস 7 নাম দিয়ে আপনি সেভ করে রাখলেন আপনার কম্পিউটারে। আমরা যখন ক্লাসে আসবো শুরুতে প্রত্যেকের কম্পিউটার শেয়ার করতে হবে। আপনার ফাইলটা ওপেন করে গত ক্লাসের যে প্র্যাকটিসটা করছেন লেয়ার সহ আমরা দেখব। এভাবে প্রত্যেকে দেখাতে হবে যে আমার আগের দিনের ক্লাসটা আপনার কাছে কতটুকু ক্লিয়ার। তো এখন আমাদের যেহেতু কম্পিউটার অ্যাভেলেবেল হয়ে গেছে, আমরা নেক্সট ক্লাস থেকে এই পদ্ধতিতে চলে যাব, বুঝছেন? আপনাদের কাজ করতে হবে এরকম। যদি দেখে যান, যদি আপনি গ্যালারিতে বসে ক্রিকেট খেলা দেখেন 5 বছরও যদি আপনি দেখেন, আপনি কিন্তু ব্যাট নিয়ে বলে ভালোভাবে খেলতে পারবেন না, ঠিক না? কারণ দেখলেই কি আপনি খেলা শিখে যাবেন? খেলতে হলে কি করতে হবে? আপনাকেও মাঠে নামতে হবে, সকালে গিয়ে প্র্যাকটিস করতে হবে, দুপুরে আপনাকে প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে। তো আপনারা এখন যেটা হচ্ছে আপনারা গ্যালারিতে আসেন, এখনও আপনারা কিন্তু মাঠে আসেন নাই। মাঠে একাই আমি খেলতেছি, তো আপনাদের মাঠে চলে আসতে হবে। তো আমরা একটু সময় দিয়েছি কি জন্য, সবার গ্লাভস, ব্যাট, হেলমেট রেডি না, এই জন্য বললাম যে আপাতত নেমে আপনারা হয়তো ইনজুরিতে পড়বেন, এই জন্য আমরা একটু সময় নিছি। কিন্তু আপনাদের এই 10 দিন পরে আপনাদের এখন মাঠে নেমে যেতেই হবে, কিছু করার নাই। তো আমরা নেক্সট ক্লাস থেকে আসলে আমরা আর গ্যালারিতে বসবো না, আপনাদের মাঠেই চলে আসতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। জি তো ওইভাবে আপনার কম্পিউটার কোনো সমস্যা থাকলে দ্রুত সলিউশন করে ফেলেন যেভাবেই পারেন। এখনকার যুগে আসলে একটা কম্পিউটার মেরামতের জন্য আপনার খুব কষ্টের মধ্যে পড়তে হবে না। আজ থেকে 10 বছর আগে যদি হতো আমরা বলতাম ঠিক আছে, সমস্যা সমাধান সময় সাপেক্ষ। এখন আসলে আমাদের কম্পিউটার জানে লোকের এরকম আকাল না, অনেক লোক আছে যারা কম্পিউটার জানে। আপনার পরিচিতর মধ্যে, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের মধ্যে কেউ না কেউ আছে কম্পিউটার সম্বন্ধে ভালো ধারণা রাখে, তার হেল্প নিতে পারেন আপনি। এই জন্য যে আপনি এখন দোকানে হয়তো গেলেন না, কিন্তু এভাবে আপনি হেল্প নিতে পারেন করোনার জন্য যদি না যেতে চান। আর যথেষ্ট প্রোটেকশন নিয়ে তো আপনি দোকানেও যেতে পারেন, বসে ঠিক করে নিয়ে আসতে পারেন। 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আপনার কাজ শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। যাই হোক, আমরা আজকে যেটা দেখব ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম আপনারা বুঝেন? ট্রান্সফর্ম শব্দটার বাংলা? হ্যালো? হ্যালো? আচ্ছা, জি স্যার। জি, আপনারা রেসপন্স করেন না কেন? জি স্যার। আপনারা অনেক দূরে থেকে দেখেন নাকি ক্লাস? যে মাইকের সামনে আসতে আপনাদের মনে করেন 30 সেকেন্ডের মতো সময় লাগে। আপনারা মেসেজে থাকেন, না। সমস্যা নেই, আপনি চাইলে মেসেজ দিতে পারেন, জি লিখে মেসেজ দিতে পারেন। কথা বলতে যদি সমস্যা হয় মনে করেন মেসেজ দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা
ট্রান্সফর্ম শব্দটা হচ্ছে রূপান্তর, একটা আকার থেকে অন্য আকারে নিয়ে যাওয়া, জি স্যার। এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়া। এই যে পরিবর্তনটা, এটাই রূপান্তর, তো আপনারা বুঝেন সবাই মোটামুটি, এরকমই ধরা নেওয়া যায় ট্রান্সফর্ম শব্দের অর্থ। তো আজকে আমরা একটা পিকচারের বিভিন্ন ধরনের ট্রান্সফর্ম দেখব। তো ট্রান্সফর্ম দেখার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা পেজে চলে যাই। দাঁড়ান। আমরা নতুন একটা পেজ নিয়ে আসি। পেজটা একটু বড় দেবো আমরা আমাদের বোঝার সুবিধার জন্য। এই পেজে যদি আমরা এই পিকচারটাকে নিয়ে আসি, দুইটা পিকচার আনবো আমরা, এখান থেকে এই অংশটা আনবো। আচ্ছা, এখানে কেউ কেউ বলতে পারবেন যে এই পিকচারটা এত ছোটো হয়ে আসছে কেন, এই জায়গার মধ্যে তো আমরা অনেক বড় দেখতে পাচ্ছি, ঠিক না? কিন্তু এখানে যখন আমরা নিয়ে গেছি অনেক ছোটো হয়ে গেছে, কারণ কি? এটা এই ছবির সাথে এই পেজের রেজুলেশনও একটু বেশ কম। সেটাই, মানে এই পেজের সাইজটা অনেক বড়, 25/18, আর আমি যে পেজ থেকে আনছি এই পেজের সাইজ হয়তো 10/8। তো ওই পিকচারটা তো এখানে স্বাভাবিক ছোটো দেখাবে। বড় জায়গার মধ্যে একটা জিনিস রাখলে ওই জিনিসটা কতটুকু বড় এটার উপরে ডিপেন্ড করে যে যেটা রাখছেন ওটা কতটুকু ছোটো, ঠিক না? ছোটো বড় তো আমরা তুলনা করে বুঝি, তো এই তুলনামূলকভাবে কি এটা ছোটো হয়ে আসছে। এখন দেখেন, আমরা যখন একটা পিকচার আনি পেজে, পিকচারে যদি আমরা শর্ট ট্রান্সফর্ম টুল কন্ট্রোলসটা উঠিয়ে রাখি, তাহলে তো এটার সাইডে কোনো ধরনের বিন্দু আসে না, ঠিক না? জি স্যার। তো আপনি যদি এখানে শর্ট ট্রান্সফর্মের রাইট চিহ্ন দিয়ে রাখেন তাহলে একটা বিন্দু চলে আসে, ঠিক আছে? এখানে মোট কয়টা বিন্দু আসে বলতে পারবেন? একজন বলেন। এই যে বিন্দু আছে, এই যে একটা, এই একটা, এই একটা, এরকম মোট কয়টা আছে? স্যার 8টা আছে। আচ্ছা, আর কেউ বলেন তো, 8টার সাথে সবাই কি একমত? একমত থাকলে মেসেজ দেন। 12টা। একজন বলছেন 12টা নাকি? আপনাদের কি সমস্যা বলেন, কথা বলতে পারেন না কেন? স্যার 9টা। 9টা কে বলছেন? আমি। হ্যাঁ, নীলজ্যোতি দেব। হ্যাঁ, অমিতাভ স্যার। চৌধুরীও 9টা লিখছেন। ঠিক আছে, এখানে 9টাই আছে। 9টা কিভাবে আছে আমরা দেখেন, মধ্যখানে একটা আছে, এখানে একটা আছে, এই হচ্ছে 9টা। জি স্যার। তো আমরা এখন দেখবো, আজকে আমরা ট্রান্সফর্মের কাজ দেখবো। ট্রান্সফর্ম হচ্ছে এই জায়গার মধ্যে, ট্রান্সফর্মে ঢুকে আমরা দেখবো, এটা হচ্ছে অন্য জিনিস যেটা আমরা করব, এটা ফিরে আসার জন্য এগেইন। তো আমরা এখানে দেখি স্কেল থেকে শুরু হচ্ছে, স্কেল, রোটেট, এরকম ধীরে ধীরে নিচ দিকে যাব আমরা। স্কেলে যদি আমরা ক্লিক করি তাহলে কি হয়? জি স্যার। স্কেলে ক্লিক করলে আমাদের আগের যে অবস্থাটা ছিল, আপনি দেখেন আবার, এই যে আমাদের বিন্দুগুলো ছিল, যখনই আপনি স্কেলে ক্লিক করবেন, এখান থেকেও ক্লিক করা যায়। স্কেলে ক্লিক করলে মূলত পরিবর্তনটা আসে উপরে এই জায়গার মধ্যে, বুঝতে পারছেন? দেখেন আপাতত এখানে কি আছে, জি। এখানে আছে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, পিকচারকে সোজা করা, সব পিকচার একসাথে করা। এটা মনে হয় আপনাদের দেখাইছি আমরা একটা ক্লাসে, ঠিক না? জি না স্যার, এটা তো দেখানো হয়নি। দেখানো হয়নি। শিওর আপনাদের কাউকে দেখানো হয় নাই? ঠিক জি আছে, না স্যার, আমরা দেখানো হয়নি এটা। এটা আমরা এখনই দেখব। ধরেন আপনার পিকচার, এখানে 3টা পিকচার রাখলেন, এই যে আপনার 3টা পিকচার আছে,
তিনটা তো সমানভাবে না, উপর দিকে সমান না, নিচ দিকেও সমান না, ঠিক না? তো আপনি যদি তিনটা একসাথে সিলেক্ট করেন, তিনটা একসাথে সিলেক্ট হয়েছে, আমি আপনাকে একটু সরাই। এই তো তিনটা পিকচার একসাথে সিলেক্ট হয়েছে। এখন যদি আপনি প্রথম যে অ্যালাইনমেন্টটা আছে, এটা হচ্ছে অ্যালাইন টপ এজ, এটার উপরে যদি ক্লিক করেন উপর দিকে সমান হয়ে যাবে পিকচারগুলো, উপরের লাইনটা সমানভাবে হবে। এটা হচ্ছে সেন্টার এজ, সেন্টারে থাকবে, মানে এই পিকচারের উপরে যতটুকু খালি আছে নিচেও ঠিক ততটুকু খালি আছে, বুঝতে পারছেন? হচ্ছে জি সেন্টার, এটা হরাইজন্টালি সেন্টার হবে, ডান থেকে বামে। এই তিনটা হচ্ছে ডান থেকে বামে, আর এই তিনটা হচ্ছে উপর থেকে নিচ। পিকচারকে ওইভাবে আপনাকে রাখতে হবে পিকচার। আর লাস্ট যেটা হচ্ছে বটম এজ, নিচের লাইনটা সোজা হয়ে যায়। এগুলো মাইক্রোসফট ওয়ার্ডে আছে অ্যালাইনমেন্ট, এগুলোকে বলা হয় লেফটে নেওয়া, রাইটে নেওয়া। তো এই হচ্ছে তিনটা। আর যদি আপনি উপর নিচে রাখেন, ধরেন আপনি এটা উপরে নিচে করে রাখলেন, এক্ষেত্রে আমাদের পিকচারগুলো একটু ছোটো করতে হবে। এই তিনটা পিকচার আছে, আমি সিলেক্ট করে যদি লেফট এজে দেই তাহলে লেফট সমান হয়ে যাচ্ছে একসাথে, ঠিক না? যদি আমরা রাইটে দিই তাহলে রাইটটা সমান হয়ে যাচ্ছে, সেন্টারে দিলে সেন্টার হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার। এরপরে এখানে আরও কিছু বাটন, এগুলো আসলে ব্যবহার হয় না, এখানে যেগুলো আছে উপরের দিকে একটু উঠে এটা নিচ দিকে যায়, এগুলো আসলে আমরা প্রয়োগ করি না ওইভাবে, বুঝতে পারছেন? আমাদের মূলত এই তিনটা এবং এই তিনটারই অনেক সময় প্রয়োগ হয়। এগুলো হচ্ছে আসলে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা অ্যালাইনমেন্ট বলি যেটাকে, এরকম জিনিস। তো আমরা দেখে যাচ্ছি, মোটামুটি এরকমই সাইজ ছিল আমাদের পিকচারের। তো আমরা যেটা বলছিলাম যে আমরা যদি স্কেলে ক্লিক করি তাহলে উপরের এই অংশটা চলে যায় গিয়ে এখানে অন্য একটা মেনু চলে আসে, একটা বার চলে আসে, ঠিক না? কিভাবে দেখেন, আবার যখনই আমি এখানে ট্রান্সফর্মে ঢুকে স্কেলে ক্লিক করব তখন আমার এই জায়গার মধ্যে একটা আলাদা একটা অপশন চলে আসছে, ঠিক না? দেখেন আপনি। তো এখানে আমরা কি করতে পারি, প্রথমে যে দুইটা অপশন আছে সেটা হচ্ছে এক্স এবং ওয়াই, ঠিক আছে? দেখা যাচ্ছে আপনার এখান থেকে জি জি স্যার। এক্সের ভিতরে কি লেখা আছে একটু পড়েন তো, কত সংখ্যা লেখা আছে এখানে? 100 691 না হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনার ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এটা আসলে কি, এখানে যে এক্সের মধ্যে 691 আর ওয়াইয়ের মধ্যে আছে 643, এটা আসলে হয় কি, আপনি পিকচারটা মুভ করে দেখেন এটা চেঞ্জ হবে, ঠিক না? 43 পরিবর্তন হয়। তো এটা হচ্ছে জি। পিকচারের পজিশন, পিকচারটা কোথায় আছে এটা এই দুই জায়গা থেকে আমরা নিয়ন্ত্রণ করি। এক্সাম্পল দেখেন, আপনি যদি পিকচারটাকে এই জায়গায় নিয়ে রাখেন, এখানে নিয়ে রাখেন, তাহলে এখানে কি দেখাচ্ছে 3:1 3:1 সমান। এক্স কম জেনারেলি হয় কি, আপনি যদি এখানে 0 দেন তাহলে কি হয় দেখেন, ঠিক অর্ধেক পিকচার বাইরে চলে গেছে, ঠিক না? ওইটাতে যদি আপনি 0 দেন তাহলে কি হবে, ও অর্ধেক পিকচার বাইরে চলে যাবে। পিকচারের কি অবস্থা হয়েছে দেখেন, পিকচারটা 4 ভাগের 1 ভাগ আপনি দেখতে পাচ্ছেন, ঠিক না? জি বোঝা গেছে? জি তো এটা কেন হয়েছে? XY এর মান 0 দেওয়া ছবির পরিমাপের জন্য। এটা তো আসলে আমাদের অবস্থান নির্ধারণ করে দেয়, এই যেটা মানে এক্স এবং ওয়াই হচ্ছে মূলত আমাদের একটা ক্যানভাসের অবস্থান পরিমাপের একটা অংশ। কিভাবে দেখেন, আসলে হয় কি, আমাদের এই যে পিকচার আছে, পিকচারের মধ্যখানে যে বিন্দুটা আছে, এটা কি আপনারা সবাই দেখছেন? এই যে বিন্দুটা আছে এখানে,
ঠিক মিডিলে। জি এটা কিন্তু মুভ করা যায়, স্থানান্তর করা যায়, দেখেন করা যায় না, এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন। হ্যাঁ স্যার। জি স্যার। তো এটা হচ্ছে পিকচারের সেন্টার থেকেই মূলত একটা দৈর্ঘ্য পরিমাপ করে, মূলত ওই যে 300 কত দেখছিলাম আমরা, এটা হচ্ছে পিকচারের শুরু থেকে মধ্যখানের দূরত্ব। যদি আপনি এই চিহ্নটাকে কর্নারে নিয়ে যান, এখানে নিয়ে রাখেন, তাহলে এখন কি হয় দেখেন। জি এখন যদি আপনি পিকচারটাকে ওই জায়গায় নিয়ে যান, তাহলে কি দেখাচ্ছে দুইটার মধ্যে? 0%। জিরো। তার মানে আমরা ওই, এটা হচ্ছে কোন জায়গা থেকে পরিমাপ করবো, ওইটা আপনি যেখানে রাখবেন ওইখান থেকে দূরত্ব কতটুকু ওইটা আপনাকে এখানে দেখাবে, বুঝতে পারছেন? এই বিন্দুর দূরত্ব এই কর্নার থেকে কতটুকু সেটা দেখাচ্ছে আপনাকে। তো বিন্দুটা যদি আপনি জিরোতে রাখেন, তাহলে দেখাইলো যে পিকচারটা আপনি জিরোতে আছেন। এখন আপনি যদি মনে করেন যে আপনি উপর থেকে 100 পিক্সেল নিচে নেবেন, ডান থেকে, এক্স হচ্ছে ডান বাম, তাহলে আপনার পিকচারটা যে এখন সরাইছেন আপনি কতটুকু দূরত্বে নিচ্ছেন? 100 পিক্সেল। আপনি উপর থেকে যদি 200 পিক্সেল দেন তাহলে কি হয় দেখেন। 120। উপর থেকে আপনার পিকচারটার নিচে কতটুকু নিচে নিচ্ছেন আপনি? 200। 200 পিক্সেল। 200 পিক্সেল। এভাবে হয় 200 কি, পিক্সেল। আপনার পিকচার যখন আপনি কোনো জায়গায় নেবেন, অনেকে বলবে যে আমার উপর থেকে 300 পিক্সেল খালি থাকতে হবে, তারপরে আমার পিকচারটা শুরু হবে। তো আপনি কিভাবে পরিমাপ করবেন? সেটা হচ্ছে যে কোনো জিনিস দিয়েই আপনি একটা লাইন Scale দিয়ে। ড্রয়িং করে ওই লাইনটাকে উপর থেকে, লাইনের মধ্যখানে এরকম বিন্দু পাবেন, তো বিন্দুকে আপনি একবারে কর্নারে রাখলেন, তারপর উপর থেকে 200 দিয়ে দেন, নিচে চলে আসবে। জি এইভাবে একটা পিকচারের অবস্থান যত জি। যতটুকু পিক্সেল দূরত্বে আমরা চাই এটা করতে পারি, বুঝতে পারছেন? এখানে একটা পরিমাপ থাকে, এই হচ্ছে সুবিধা। আপনি যখন ট্রেনে করবেন আপনার এখানে কোনো পরিমাপ থাকবে না, যে ডান থেকে কত পিক্সেল বামে গেছেন এটা আপনি কাউকে বলতে পারবেন না, ভ্যালুটা বলতে পারবেন না। তো এই ভ্যালুটা জানা আমাদের জরুরি, জি। বুঝতে পারছেন? নতুবা আপনি বুঝবেন না, প্লেসিং করার সময় সব সময় ঝামেলা হবে। চুকের আন্দাজে প্লেসিং করবেন, কেউ যদি জিজ্ঞেস করে কতটুকু উপর থেকে নিচে দিয়েছেন বলতে পারবেন না আপনি, ঠিক না? জি জি স্যার। কিংবা আরও অনেক পদ্ধতি আছে মেজারমেন্ট করার, আপনি হয়তো আরও জটিল পদ্ধতিতে হিসাব করে দেখবেন আপনার পিকচারটা কতটুকু দূরত্বে আছে। তো এটা হচ্ছে সিম্পল পদ্ধতি, আপনি জটিল পদ্ধতিতে যাওয়ার প্রয়োজন নাই। ক্লিয়ার? জি স্যার। পরে আমরা আসি, এরপরে দেখেন আছে ডাব্লিউ দেওয়া আছে, এটা হচ্ছে ওয়াইড, এবং এরপরে আছে হাইট, ওয়াইড এবং হাইট, বুঝতে পারছেন? এই দুইটা হচ্ছে জি স্যার। জেনারেলি যে কোনো পিকচারের ওয়াইড এবং হাইট আপনার 100%ই থাকবে। যে কোনো পিকচারে আপনি যান, ওই পিকচারে যান, এটাতে আসেন, এটাও যখনই আপনি সাইটে ক্লিক করবেন দেখেন এটা দেখাবে 100, ওয়াইড 100, হাইটও 100। এই মেনুটা আমরা কিভাবে আনি? যখন কোনো পিকচারের আপনি পিকচারের আমরা দুইভাবে আনতে পারি। একটা হচ্ছে কি, আপনি ওইখানে এডিটে ঢুকলেন, ঢুকে ট্রান্সফর্মে গেলেন, গিয়ে স্কেলে দিলেন, দেওয়ার পরে আপনার ওই মেনুটা আসছে। আপনি যদি চান এইভাবে না করে, ওইখানে সাইটের যখন মাউস নেবেন, দুইটা তীর যখন হবে, টু এরো, আপ ডাউন, তখন আপনি যদি ক্লিক করেন জি স্যার। তাইলেও আপনার এই মেনুটা চলে আসবে, বুঝছেন? কোনো মেজারমেন্টের প্রয়োজন আপনার, ট্রান্সফর্মের প্রয়োজন, আপনি ওখানে ক্লিক করলেন, কিছু ট্রান্সফর্মের কাজ এখান থেকে আপনি করতে পারবেন তখন। তো ওয়াইড এবং হাইট হচ্ছে আমরা কি বলছি, যে সবসময়ই 100 থাকে। 100 থাকে বলতে কি, ধরেন এই পিকচারটাকে আমি ডাবল করি, এটার উপরে আমি দেখি যে এটা হচ্ছে এখন 100, ঠিক না? তো আমি যদি এটাকে 50-50 করে দিই তাহলে কী হবে? এক্স্যাক্ট এই পিকচারটা হচ্ছে আপনার ওই পিকচারের অর্ধেক। দেখেন আপনি এটা যদি এখানে রাখেন, দুইটা রাখলেই ওটা সমান হবে, ঠিক না? জি স্যার। কিংবা উপর দিকে যদি আপনি যান, জি সেম দেখবেন আপনি ওই দুইটাই উপরে নিয়ে রাখেন, ওইটা সমান হবে, সমান না? তাইলে আপনি একটা পিকচারকে ঠিক তার যদি 50% করে করতে চান, আচ্ছা, ঠিক ওইখান আছে। থেকে আপনি খুব সহজে করতে পারেন। আর বলতে পারেন যেটা আমি হচ্ছে মূল পিকচারের 50% কিংবা 30% কিংবা 70%, এটা আপনি বলে দিতে পারেন, ঠিক না? তো
তো এই যে মেজারমেন্ট, ফটোশপে কিন্তু আপনার প্রচুর মেজারমেন্ট শিখতে হবে, পরিমাপ করার বিভিন্ন পদ্ধতি আপনাকে জানতে হবে। এই পরিমাপগুলোই আসলে ট্রেনিংয়ে এসে শিখতে হয়। আর ছবির মধ্যে এফেক্টস দেওয়া, এটা আসলে কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই, এটা আপনি একটা টিউটোরিয়াল দেখেও বুঝে ফেলবেন। টিউটোরিয়ালে সব জিনিস থাকে না, এই ধরনের কিছু বিষয় আছে ভেরি বেসিক বিষয়, এগুলো আসলে টিউটোরিয়ালে বলে না কেউ। যাই হোক, তাইলে এটা আমরা বুঝছি যে আমরা যদি সাইটে ক্লিক করি, এখান থেকে যা আছে আবার আমরা করলে এই ছবিটারই 50% হবে। যদি এখানে আমি 200 দিই, এই ছবিটা ডাবল হবে। জি আমি যদি এখানে 200 লিখি, তাহলে দেখেন কি হয়, ছবিটার রেজলিউশন নষ্ট হবে, যেহেতু আমরা জানি যে এটা স্মার্ট অবজেক্ট না, ঠিক না? কিন্তু একজ্যাক্ট আগের ছবিটার মধ্যেই আমরা চলে আসছি, যা ছিল তার ডাবল হয়েছে, ঠিক না? 100 ছিল, আমরা 200 করছি, তার মানে আগের ছবিটা আমরা যে 50-তে আসছিলাম আবার দ্বিগুণে চলে গেলাম। এইভাবে আমরা একটা ছবির আকৃতি পরিবর্তন করতে পারি নির্দিষ্টভাবে জেনে। বুঝতে পারছেন? কার মাইক্রোফোনের সমস্যা? জি মাইক্রোফোনের সমস্যা কার? হ্যাঁ, নীলনজ্যোতি, আচ্ছা অমিতাভ চৌধুরী না, ঠিক আছে, এখন আর মাইক্রোফোনের সমস্যা নাই। তাহলে এটা আমাদের নীলনজ্যোতিদেরই মাইক্রোফোনে হয়তো প্রবলেম ছিল। যাক, আমরা চলে যাই ক্লাসে। তো আমরা যেটা বলছিলাম যে আমরা এই সাইজ পরিবর্তন পিক্সেল দিয়ে করব। এখানে হচ্ছে যা আছে তার উপরে 100% ধরে এই সাইজটা পরিবর্তন হবে, ঠিক আছে? জি তারপরে দেখেন আপনি আছে জি স্যার। এখানে আর কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে রোটেশন। রোটেট বুঝেন? রোটেট, রোটেট শব্দটা কে বুঝেন? এই শব্দটা জি জি স্যার। স্যার রোটেট তো শব্দটার অর্থ তো ঘোরানো বোঝায়। ঠিক আছে, এরকমই। ঘোরানোর ক্ষেত্রে আমরা যে বিষয়টা ব্যবহার করি সেটা হচ্ছে এই ডিগ্রি, কত ডিগ্রি ঘুরাবেন আপনি। এবং দুইভাবে আমরা ঘুরাতে পারি, একটা হচ্ছে সিডাব্লিউ আর একটা হচ্ছে সিসিডাব্লিউ। সিডাব্লিউ এবং সিসিডাব্লিউ বুঝেন কেউ? সিডব্লিউ 90 ডিগ্রি। বুঝেন না? আচ্ছা, আপনার কথা বলেন। হ্যাঁ, জি না স্যার। যদি বলছেন যে উনি বুঝেন না, জি না, ঠিক স্যার। আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ বুঝেন তো, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? বাম দিকে নাকি ডান দিকে? ডান দিকে। তো যদি আপনি একটা ছবিকে ডান দিকে ঘুরান, তাহলে এই ঘুরানোটা শুরু হয়, বলা হয় যে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ আপনি ঘুরাচ্ছেন, মানে আপনি রোটেটটা করতেছেন ক্লকওয়াইজ, ঘড়ি যেদিকে ঘুরে ওই দিক থেকে শুরু করছেন আপনার ঘুরানোটা। আর যদি তার উল্টো দিক থেকে আপনি শুরু করেন, এটাকে বলা হয় কাউন্টার ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আপনি ঘুরাচ্ছেন। এই হচ্ছে ঘুরানোর দুইটা জি জি দিক। স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এই দুইটা দিকের দুইটার নাম, একটা হচ্ছে সিডাব্লিউ আর একটা হচ্ছে সিসিডাব্লিউ। তাইলে এটা আপনার ধারণা থাকতে হবে ঘুরানোর দুইটা পদ্ধতি। একজন আপনাকে বলতে পারে আপনি ক্লকওয়াইজ জি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেন, আবার একজন বলতে পারে যে কাউন্টার ক্লকওয়াইজ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যান ছবিটাকে। তো আপনি যদি এই কথাটা ওর না বুঝেন, তাহলে কিন্তু আপনি কাউন্টার ক্লকওয়াইজ 45 ডিগ্রি নেবেন, মনে হবে অনেক বিশাল কিছু কোনো বিষয়, কারো শরণাপন্ন হতে হবে। কিন্তু আসলে এটা কিছুই না, কিন্তু ওই যে শব্দের সাথে আপনার পরিচয় নাই, এজন্য আপনাকে মনে হবে ব্যাপারটা মনে হয় অনেক জটিল। তো এগুলো আপনাকে জানা থাকতে হবে, শব্দের সাথে আপনার পরিচয় থাকতে হবে। তো যাই হোক, আমরা দুইভাবে ঘুরাইতে পারি, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, ঠিক আছে? কাউন্টার ক্লকওয়াইজ। হ্যাঁ, এটা আপনারা মাথায় রাখবেন, এগুলো জানা দরকার। যে কেউ আপনি ইনফরমেশন দিতে পারেন যে আপনার ফোনটা জি। ঘুরান, সে বলবে কোন দিকে ঘুরাবো, ডানে নাকি বামে। তো আপনি এই যে ক্লকওয়াইজ কিংবা কাউন্টার ক্লকওয়াইজও বলতে পারেন, ডান বাম না বলে, কারণ ঘুরানোর ক্ষেত্রে আসলে ডান বাম হয় না, ঠিক না? একটা রাউন্ড যখন দিবেন আপনি, তখন কি ডান বাম হয়? জি চার কোনা কোনো কিছু ডান বাম হয়, রাউন্ডের কিন্তু ডান বাম করা যায় না। তো
এই জন্য ওই ক্ষেত্রে ডান বাম বলাটা শুদ্ধ না। ওইখানে আপনি ঘড়ির কাঁটার অনুকূলে ঘড়ির কাঁটার প্রতিকূলে এভাবে বলতে পারেন, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরান, এভাবে বলতে পারবেন আপনি। অনেকেই বলে কিন্তু এভাবে, আপনারা ওইটা খেয়াল করেন নাই, এই জন্য হয়তো আপনার মাথায় আসে নাই। আপনি এখন মাথায় থাকলে আপনি দেখবেন অনেকেই এটা বলবে, এরকম প্রচলিত আছে এই কথাগুলা। তো যাই হোক, আমরা যখন একটা ছবিকে ঘুরানোর সময় হয় কি, ডিগ্রির যে ব্যাপারটা আসে, আপনাকে যদি আমি বলি যে আপনি 17 ডিগ্রি অ্যাঙ্গেল করেন, ওইটা আপনি আসলে কল্পনা করতে পারবেন না যে 17 ডিগ্রি ঠিক কতটুকু। এরকম ভগ্নাংশ যখন থাকে, আমরা সাধারণত বুঝি কীভাবে, ডিগ্রিটার পরিমাপ হয় 15 করে, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে কত 60 ডিগ্রি, 65 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম কোনো প্রোগ্রাম আছে না? 60 ডিগ্রি, এটা টিভি প্রোগ্রাম আছে সম্ভবত। 60 ডিগ্রি দেখছেন আপনারা কখনো কেউ? 360 ও 360, হ্যাঁ 360 ডিগ্রি, ওইটা পুরোপুরি ঘুরে যাওয়া, 100% ঘুরে যাওয়া। মানে যেখান থেকে আপনি শুরু করছেন ঘুরে ওই জায়গার মধ্যে যদি ফিরে আসেন, এটা হচ্ছে 360 ডিগ্রি। বুঝতে পারছেন? লাস্ট আছে ডিগ্রির সর্বশেষ ঘুরানো হচ্ছে এটাই, মানে যেভাবে ছিলেন ওইভাবেই আপনি হয়ে যাবেন ঘুরে এসে। এটা হচ্ছে আপনি 360 ডিগ্রি ঘুরে আসলেন। তো এটা 360 কেন হয়, 350 কেন হলো না? কেউ বলতে পারবেন? এটা 360 কেন, আর অন্য কোনো অ্যামাউন্ট কেন হয় নাই? নব্বই ডিগ্রি মানে 180 360। এটা ঠিক আছে, 90 180, এই মেজারমেন্টটা কিসের ভিত্তিতে, কেন এরকম করা হচ্ছে? এটা কি এমনি নাকি এটা? হ্যাঁ বলেন। না এটা ক্লিয়ারলি বলতে পারেন। সেন্টার হিসেবে কেন্দ্র ধরে কোণ ধরতে হয় 90 ডিগ্রি করে। আপনার কথাটা ক্লিয়ার না। স্যার আমি বলতে চাচ্ছি যে কোনো একটা সেন্টার ধরলাম, সেখান থেকে এক সমকোণ 90 ডিগ্রি হিসেবে ধরে 360 ডিগ্রি। আমরা বলতে চাচ্ছিলাম যে আপনি 360 ডিগ্রি না হয়ে এটা 350 দিয়ে তো কমপ্লিট রাউন্ডটা হয়ে যেতে পারতো, এখানে 60 কেন? স্যার আপনি বললেন যে 15 করে আগানো হয়, এই জন্য হয়তো। হ্যাঁ এটা হচ্ছে 15 করে, এই জন্য যে এর পরিমাপটা হচ্ছে 50-50। তো 15-15 করে যদি আপনি আগান, তাহলে আপনাকে থামতে হবে ওইভাবে কোনো জায়গায়। 15 গুণ করলে যা হয়, 15 গুণ করলে যা হয়, আমরা 360-কে 15 দিয়ে গুণ করলে কত হয়? না ভাগ করবো, ভাগ, সরি, পুরোটাই কেটে ফেলতে হবে। 360 ভাগ 15 কত ভাগ? 24। হ্যাঁ 24, হ্যাঁ ঠিক আছে। 24টা 15 হিসাব নিচ্ছে ওরা, বুঝছেন? 24টা 15 ডিগ্রি হলেই আপনি জায়গায় চলে আসবেন। এখন দেখেন আমরা এখন বলতে, আপনি যখন ছবিটাকে ঘুরাবেন, আপনাকে স্ক্রিনে আমি দেখাচ্ছি, আপনি যদি শিফট চেপে রাখেন, আপনি যখন কাজ করবেন, আপনি যদি শিফটে ধরে রাখেন, তাহলে যখন আপনি ঘুরাইতে চাইবেন সবসময় 15 ডিগ্রি করে আসবে। দেখেন ওই জায়গায় দেখেন, এখানে 15 আছে, তো আপনি দেখেন এর আগে থামবে না কিন্তু, এটা হয় 15 কিংবা 30, মধ্যখানে কিন্তু থামবে না। সবসময় 15 করে আগাচ্ছে, ঠিক না? 90 ডিগ্রি হচ্ছে মানে কি, ঠিক পানিতে যেভাবে প্রতিবিম্ব পড়ে, এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা এই ছবিটাতে মনে হয় একটু ঝামেলা হবে, আপনি যদি এটাতে দেখেন, শিফট
ধরে আমরা ঘোরাচ্ছি। এ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি, একেবারে আমরা যখন মাটির মধ্যে শোয়ানো অবস্থা, ঠিক না, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আর যদি আপনি পানির মধ্যে যেভাবে প্রতিবিম্ব পড়ে এরকম চলে যান, এটা হচ্ছে কত ডিগ্রি? 180। 180 ডিগ্রি। এটা আসলে এখানে যে করে মানে 180 হলে 65 পরে কত আসে? 65 আর 15 কত? 180। তো 180 তো ওরা একবার জিরো দেখায়। জিরো কেন দেখায়? আচ্ছা, এক্সাক্ট আচ্ছা। তার বিপরীত হয়ে গেছে। তো আবার যদি আপনি ওইদিকে শুরু করেন, জি মাইনাসে আসছে, 80 থেকে কিন্তু আগাচ্ছে, মাইনাস হয়ে যায়, মাইনাস হতে হতে একসময় জিরো হয়ে যাবে আবার। মূলত 180 ডিগ্রির পরে আর কিছু নাই, বুঝছেন? পরে যেটা হবে সেটা হবে মাইনাসে, প্লাস 180 মাইনাস 180, দুটা মিলেই হচ্ছে 360। 360 ডিগ্রি। বুঝতে পারছেন? ওই যে কাউন্টার এবং সিসি দুইটা কেন বলছে যে একদিক থেকে ঘুরালে আপনাকে হবে না, ওই দিক থেকে ঘুরতে পারেন, ওই দিক থেকে ঘুরতে পারেন। আপনি যে 180-তে গেলে কি হবে? আপনি জিরোতে চলে আসবেন। 180 হচ্ছে মাইনাস জিরো, আর এদিকে যদি আসেন আপনি, এটা হচ্ছে জিরো। এটাও কিন্তু এক ধরনের 180 ডিগ্রি অবস্থান। প্লাস 180 মাইনাস জিরো, না প্লাস জিরো মাইনাস 180, ওদিক থেকে যদি আপনি যান আবার জিরো চলে আসে। ওই 180টা আপনাকে কখনো দেখাবে না, বুঝতে পারছেন? ওটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট। কোনো প্রশ্ন আছে কারো? হ্যালো? না স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। এই যে অ্যাঙ্গেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কাজ করবেন এগুলো আইডিয়ার উপরে করলে হবে না। প্রফেশনালি কাজ করতে গেলে সেটা আপনাকে আইডিয়ার, আপনি যদি জিন্দাবাজারে বসে একটা দোকানে বসে কাউকে ডিজাইন করে দেন, ওইখানে আইডিয়ার উপরে করে দিলে চলবে, বুঝছেন? কারণ যে নেবে সেও বুঝে না, মেজারমেন্ট বুঝে না সে, যে আপনি কতটুকু জি। দূরত্বে কী রাখলেন, এলোমেলোভাবে রাখছেন কিনা, ওটাও বুঝবে না। কিন্তু যখন আপনি ইন্টারন্যাশনাল কোনো বায়ারের কাজ করতে যাবেন, ওরা এই দূরত্ব, অ্যাঙ্গেল এগুলা ওরা বুঝে, যে জন্য আপনি যখন কাজ করবেন বলে দিবে এটা ফল্ট হয়ে গেছে। কারণ আপনি কিন্তু ম্যানুয়ালি ঘুরেইতে পারেন, আপনি যদি শিফট ছেড়ে দেন তাহলে দেখেন কি হয়, 1 2 3 4 করে আগাচ্ছে কিন্তু। তো এভাবে যদি আপনি মনে করেন এখন রেখে দিলেন জি 37-এ, 37 মানে কতটুকু এটা বোঝা একজনের জন্য কঠিন। সে একটা পিকচারকে করে তারপরে দেখতে হবে কতটুকু অ্যাঙ্গেল। কিন্তু একজনকে 90 ডিগ্রি বললে বুঝে ফেলে, 45 ডিগ্রি বললে বুঝে 90-এর মধ্যবর্তী, বুঝছেন? তো আমাদের এজন্য মূলত আমরা আসলে জি, স্যার। পরিচিত কি হচ্ছে, এটা হচ্ছে তো জিরো, সরি, আর আরেকটা হচ্ছে 45 ডিগ্রি। আমরা সাধারণত 45 ডিগ্রিতে যাই মাঝামাঝি থাকার জন্য। আমি লিখে দিয়ে দিচ্ছি 45। এ হচ্ছে ওই যে কর্নার টু কর্নার করার জন্য আমরা কর্নারটাকে সেন্টারে নিয়ে আসতে হলে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে, বুঝতে পারছেন? আর আরও 45 যদি অ্যাড করে ফেলি তাহলে কী হয়, 90। জি। 90 হলে পুরোপুরি শুয়ে যাবে। সোজা এবং শোয়ার মধ্যবর্তী হচ্ছে কি 45 ডিগ্রি, 90 ডিগ্রির মধ্যখান। তো এটাও পরিচিত, সবাই জানে। আপনি যদি 45 ডিগ্রি বলেন কাউকে, সে বুঝিয়ে ফেলে আপনি কতটুকু অ্যাঙ্গেল করবেন। শোয়া এবং দাঁড়ানোর যে মাঝামাঝি একটা জায়গা, এটা আমরা আইডিয়া করতে পারি। তো 90, 45, 180 এই তিনটেই আমাদের বুঝতে হয়। তো আমরা দেখছি শিফট না ধরলে আমাদের কিভাবে যাবে এবং শিফট ধরলে কিভাবে যাবে, আর লিখেও আমরা করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের রুটেট নিয়ে ধারণা কারো কোনো সমস্যা নাই, ঠিক না? আছে? জি স্যার, ঠিক নেই, ঠিক আছে স্যার। রুটেটের পরে আমরা যাব এই দেখেন, এখানের মধ্যে আমরা 45 লিখলেই হয়ে যায় আর কি। তো এরপরে যেটা হচ্ছে হাইট, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। এস মানে হচ্ছে এখানে কি হরিজন্টাল, আর ভি মানে হরিজন্টাল, ভার্টিক্যাল। ভার্টিক্যাল। ভার্টিক্যাল এবং হরিজন্টাল শব্দ দুইটার বাংলা কে বুঝেন? হরিজন্টাল মানে খাড়া বা সমতল, আর ভার্টিক্যাল মানে খাড়া ভাবে বা লম্ব ভাবে। ঠিক আছে।
অন্যরা কি বুঝতে শুনছেন ওনার কথা? জি জ্যামিতিতে একটা কথা আছে, লম্ব এবং উলম্ব। লম্ব হচ্ছে ভূমির উপর পাশাপাশি যদি একটা লাইন টানেন আপনি, আর উলম্ব হচ্ছে ভূমির উপর খাড়া উপর দিকে নিচে যদি একটা লাইন টানেন আপনি, সেটা হচ্ছে উলম্ব। তো এই উলম্বটাকে বলা হয় ভার্টিক্যাল, আর লম্বটাকে বলা হয় হরাইজন্টাল। তো এই হরাইজন্টাল ভার্টিক্যাল শব্দ দুটো আপনি বারবার পাবেন ফটোশপে। তো যেহেতু এই শব্দ দুটো আপনাকে বারবার ফেস করতে হবে, একবার যদি অর্থটা আপনি জেনে নেন প্রত্যেকবার আপনার সমস্যা হবে না, নয়তো প্রত্যেকবার আপনাকে ভাবতে হবে যে হরাইজন্টাল কী, ভার্টিক্যাল কী। তো এটা একটা সমস্যা। তো যাই হোক, আমরা যদি একটা ছবিকে আমরা হরাইজন্টালি কোনো অ্যামাউন্ট দিই, ধরেন 20 দিলাম আমরা, যেটা হয় দেখতে পাচ্ছেন আপনি ক্লিয়ার, আপনার সামনেই আছে যে এটা যখনই আপনি কোনো দেবেন, ভ্যালু দেবেন, এখানে ছবিটা এরকম কাত হয়ে যায়, অনেকটা 3D এফেক্টসের মতো। তো এটা আপনি প্লাসে করতে পারেন, মাইনাসেও করতে পারেন। মাইনাস কত আছে? 180-র মধ্যে দিতে হবে। আচ্ছা, আমরা দেখি আবার। আর ভার্টিক্যালি মানে এটা হচ্ছে যে আপনি যাই দিবেন ওইদিকে যাবে। এখন দেখি মাইনাস হয় কিনা। হ্যাঁ, মাইনাস হয়। 180-র মধ্যে থাকতে হবে। আমরা বেশি দিয়ে দিয়েছিলাম, 200 দিয়ে দিয়েছিলাম, এই জন্য হয় নাই। বুঝতে পারছেন? তো এটা প্লাসে আমরা যেতে পারি, মাইনাসে যেতে পারি, ক্লকওয়াইজ যেতে পারি। যদি আমি এখানে 1 দিয়ে দিই, দেখেন কী হয়েছে, 182 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে। তো এ হচ্ছে আমাদের দুই দিকে মুভিংয়ের একটা পদ্ধতি। তো এটাও অনেক সময় একজনে আপনাকে বলে দিবে, আপনি এই এত ডিগ্রি আমার হরাইজন্টালি করেন, অ্যাঙ্গেল করেন, কিংবা অত করেন না, 45 দিয়ে দিল একজন, আপনি 45 করতে হবে। তো এটা হচ্ছে কত ভ্যালু হবে আপনার ভার্টিক্যালি এই কাজটা করার জন্য, এটা আপনি এখান থেকে ফিক্সড পাবেন। এটাকে বলা হয় স্কিউ, সেট হরাইজন্টাল স্কিউ। বুঝতে পারছেন? এটা আসলে আপনি এখানে লিখে করতে পারেন, আবার না লিখে যদি করতে চান তাহলে আমরা তো আসলে কাজ করতেছি ট্রান্সফর্মের রোটেটের পরে স্কিউতেই কিন্তু আমরা আসছি। তো আমরা দেখছি যে স্কিউতে যাওয়ার পরে আমরা এখানে তো স্কিউ করতে পারি এরকম ধরে। বুঝছেন? বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? তো এটাতে করলে হয় কি, আপনি ভ্যালুটা সম্বন্ধে আপনার ক্লিয়ার রেজাল্ট ধারণা বোঝা থাকে। যাচ্ছে। ঠিকঠাক বোঝা যাচ্ছে। অনেক বিজ্ঞাপনে দেখবেন এভাবে থাকে, ঠিক না? জি তো এই হচ্ছে আমাদের স্কিউর কাজ। স্কিউতে আপনি ক্লিক করে ম্যানুয়ালিও করতে পারেন, আবার ওখানে ভ্যালু দিয়ে দিয়ে করতে পারেন অ্যাকুরেসির জন্য। এগুলো আসলে বিজ্ঞাপনের জন্য অনেক সময় এগুলো ব্যবহার হয়। বোঝা গেছে? এই হচ্ছে স্কিউ। জি স্যার। তো এটা আমরা এখানে রেখে দিই, তারপরে আমরা দেখি স্কিউর পরে কি আছে। ভার্টিক্যালটা দেখেন, এটা হচ্ছে এরকম। এটা যদি আপনি মাইনাসে দেন ওইদিকে হবে, ভার্টিক্যালি হবে। ম্যানুয়ালিও আপনি করতে পারেন, নিজে এখানে ধরে করতে পারেন। ধরে করতে হলে আপনাকে স্কিউতে যান আপনি, তো হওয়ার কথা, আমরা নর্মালে নিয়ে আসি। হ্যাঁ, এখন হবে। এই যে এটা হচ্ছে ম্যানুয়াল স্কিউ। স্কিউ তো আমরা দেখে ফেলছি না? স্কিউ দেখা আমাদের শেষ। জি জি তারপরে আমাদের কি দেখবো, এখানে ট্রান্সফরমার কি আছে দেখেন,
ডিস্টর্টটা হচ্ছে কি, একদিকে টান দিলে ওই দিকটাও আপনার মানে আপনি মুভ করতে পারেন একাধিক দিকে। মানে স্কিউ হয় কি একটু, এটাও একই ধরনের কাজ, তবে এখানে একটু অ্যাডভান্স লেভেলের কাজ করে। ওখানে প্রথমটাতে কিছু সীমাবদ্ধতা আছে, স্কিউতে যদি আপনি যান তো হয় আপনি ওইদিকে করবেন কিংবা ওইদিকে করবেন। আর এটা হচ্ছে আপনি আবার দেখেন দুইটার পার্থক্যটা আমরা দেখি। স্কিউ দিলাম আমরা, তাহলে এখন কি হচ্ছে আমরা এদিকে নিতে পারি, এটা কিন্তু আমরা ভিতরে ঢুকে না, ভিতরে কিন্তু ঢুকে না, এটা শুধু এই লাইন দিয়েই আসে, ঠিক না, ভিতরে কিন্তু ঢুকে না। এটাও দেখেন আপনি আপনি সোজা যেতে পারেন কিন্তু নিচে নিয়ে আসতে পারেন না, এটা মানে উপর দিক থেকে কিছু আসে কিন্তু এদিক থেকে আসে না। স্কিউতে কি হয়, এটা আপনি এরকম এই যে জিনিসটা করলেন ভিতরে নিয়ে আসতেছে না, লাইনের মধ্যে থাকতেছে, ওইটা স্কিউতে একটু দিয়ে কম থাকে। আর যদি আপনি ডিস্টর্টে যান ভিতর দিকে ঢুকে যেতে পারেন, আপনি কোণা থেকে কোণার মধ্যে চলে আসতে পারেন, বুঝছেন? এটা তো সোজা আসছিল, এরকম সোজা আসবে না। জি সব দিকেই করতে পারেন, এটা একটু বেশি ফ্লেক্সিবল, ডানে বামে উপরে নিচে সব দিকেই হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এরকম ক্রস করেও দিতে পারেন আপনি। বুঝেই যায় না পরে এটা কি হয়েছে। আর কি আছে এখানে দেখেন, পার্সপেক্টিভের মজা কি, ওপর সাইডটাও একসাথে চলে আসে, উপর দিকে যান সামনটাও আসবে আপনার, এই হচ্ছে পার্সপেক্টিভ। ঠিক আছে, এগুলো হয়তো আপনারা অনেকেই জানেন, এগুলো আসলে জটিল কিছু না। আমরা মেজারমেন্টটা দেখলাম, ওইটা হচ্ছে আমাদের জন্য মানে জটিল, মেজারমেন্টটা আমাদের বুঝতে হবে যে কোথায় আমাদের কি মেজারমেন্ট। ঠিক আছে, জি স্যার। তো এরপরে আমরা দেখি, আপনারা যখন প্রজেক্ট তৈরি করবেন এইভাবে প্রত্যেকটা কাজ করার পরে আপনার পিকচার রেখে দিতে হবে, আপনি যে প্রসপেক্টিভের কাজটা করলেন এটা আপনি রাখবেন, ওই কাজটা রাখবেন, প্রত্যেকটা কাজের এরকম রেখে একটা পেজের মধ্যে আপনি 10টা পিকচার রাখতে পারেন কাজ করে, সেভ করে দিলেন। আমরা যখন দেখলাম একটা করে দেখে ফেললাম দ্রুত যে আপনি কোথায় কী কাজ করলেন, কোন লেয়ারে কী কাজ, নামও দিতে পারেন লেয়ারের, যেটা হচ্ছে প্রসপেক্টিভ লেয়ার, এটা হচ্ছে স্কেল লেয়ার, এটা হচ্ছে স্কিউ লেয়ার, এরকম আপনি নাম দিয়ে দিতে পারেন। তখন ওই নামগুলো আপনার মনে থাকবে, যদি আপনি এখানে নাম লিখেন আপনার এটার উচ্চারণ স্পেলিং সহ বানান সহ আপনি নামটা আপনার ইজি হয়ে যাবে একবার লেখার জন্য, বুঝতে পারছেন? তো এক্সাক্ট নামও লিখবেন, দেখে দেখে লিখতে পারেন। মেন কথা হচ্ছে আপনাকে একটু সময় দিতে হবে। আর এটা হচ্ছে এরকম গড় হয়ে যায়, গড় হলে কি হয় আপনি দেখেন এটাকে আমরা গ্লোব বানিয়ে ফেলতে পারি। এটাকে আমরা মুভ করতে পারি চাইলে। তো আসলে গ্লোব হয় না, আমরা বেশি বেন্ড করে দিছি, বোঝার জন্য আমরা করলাম আগে। তো এটা হচ্ছে আমাদের আরেকটা এফেক্টস, এটাও করে আপনি এরকম রেখে দিবেন, একটু ছোটো করে আপনি রেখে দিলেন। আপনার এগুলো থাকতে হবে, আপনার কাজগুলোকে সংরক্ষণ করতে হবে, এটাই হচ্ছে প্রজেক্ট। একটা ছবিকে আপনি অল্টারে ধরবেন, ডাবল করবেন, ওইটাতে কাজ করবেন, রেখে দিবেন, আবার আরেকটা নেবেন, কাজ করবেন। একটা ছবিতে বোরিং লাগলে 2-3টা ছবি রাখেন, রেখে কাজ করেন। ছবিগুলা সাইজ ছোটো রাখবেন, তখন বেশি কাজ করলে পেজের সাইজ বড় হবে না। তারপরে যেটা হচ্ছে এই ছবিটাতে আমরা করি রোটেট, জাম দিয়ে আমরা চলে যেতে, রোটেটটা আমরা বুঝি 180 ডিগ্রি হলে কি হবে, ঠিক উল্টা হয়ে যাবে। মানে এটার ছায়া এখানে দিলাম আমরা, আমরা যদি এটার ইয়ে করে ফেলি, অপাসিটি কমিয়ে ফেলি, ছায়ার মতো হয়ে যাবে,
ঠিক না? দেখা যাচ্ছে তো? এখানে আরেকটা জিনিস দেখেন, উপরের লোকটার মুখ যেদিকে, নিচের লোকটার মুখ কিন্তু এই দিকে না, ঠিক না? দেখা যাচ্ছে উল্টা না এটা? জি জি স্যার। অ্যাডজাস্ট হচ্ছে না, তো এটাও অ্যাডজাস্ট করার জন্য একই জায়গায় এরপরের যে বাটনটা হচ্ছে ফ্লিপ হরিজন্টাল এবং ফ্লিপ ভার্টিক্যাল। দেখেন হরিজন্টাল ভার্টিক্যাল শব্দ দুটো আপনি বারবার পাবেন। যদি এটার কনসেপ্ট ক্লিয়ার না থাকে প্রত্যেকবার আপনি হেজিটেশনে পড়বেন যেটা আসলে কি। দেখেন এই মুখটা ঘুরে গেছে, এরকম ছিল, ঠিক না? এই হচ্ছে ডানকে বাম করে দেখেন। আয়নার মধ্যে আমাদের ছবি যখন দেখি আমরা কিন্তু এক্স্যাক্ট ছবি দেখি না, এটা তো জানেন। ডানকে বাম করে দেখায় আয়না। এই তথ্যটা কি কারো জানা আছে? হ্যালো, জি স্যার। আপনি কিছু লিখলে আয়নাতে দেখেন পড়তে পারেন কিনা? পড়তে পারবেন না, এটা জানেন তো? জি আমরা যখন ছোটো ছিলাম আমরা এ সময় অনেক সময় কী করতাম, আয়নাতে যেভাবে লেখা দেখা যায় ওইটা দেখে দেখে লিখতাম, লিখে একজনের কাছে নিয়ে দিতাম। তো পড়তে হলে কি হয়, আয়না লাগবে, আয়না দিয়ে দেখে পড়তে হবে, সে ডাইরেক্ট পড়তে পারবে না। এরকম কখনো করছেন? জি না স্যার। করে ফেলবেন। কারো বার্থডেতে আপনি একটা উইশ লিখে ফেলবেন, উল্টা লিখে ওকে নিয়ে সরাসরি দিয়ে বলবেন আয়না দিয়ে পড়ে দেখো। তো ও সরাসরি বুঝবেন আপনি কী লিখছেন, আয়না যখন দেখবে তখন পড়তে পারবে। অ্যাম্বুলেন্স দেখবেন উল্টা লেখা থাকে অনেক অ্যাম্বুলেন্সের ইয়ের মধ্যে, যাতে কেউ যদি ব্যাক গ্লাস দিয়ে আয়না দিয়ে দেখে পিছনে অ্যাম্বুলেন্সটা যাতে পড়তে পারে, ওই জন্য উল্টা লেখা থাকে অ্যাম্বুলেন্স। দেখছেন কখনো অ্যাম্বুলেন্সের সামনে উল্টা লেখা? জি স্যার। জি স্যার। জি স্যার। প্র্যাকটিস করলে আপনিও লিখতে পারবেন, দেখবেন প্র্যাকটিস করে। তো যাই হোক, এটা হচ্ছে আয়নার মতো করে দেখা। তো এখানে আর কি আছে দেখি আমরা। হ্যাঁ, ভার্টিক্যাল হলে যেটা হয় ওই যে আছে, এটাকে আবার ভার্টিক্যাল করলে কি হবে, অপোজিটে চলে যাবে। ওইটার মধ্যেই দেখেন আপনি, না ওইটাতে আবার আমরা ফ্লিপ হরিজন্টালটা দেখি। এই যে হয়েছে পাশাপাশি করা, বুঝতে পারছেন? দুইটা ছবিকে আপনি পাশাপাশি করে দিলেন। আপনি যদি একটা ব্রাশ নিয়ে, আমরা অনেক পদ্ধতি আছে আসলে বিভিন্ন কাজের, আমি একটা ব্রাশ নিয়ে নিই আপনাদের একটু কাজ দেখাই। ব্রাশ নিলাম আমি, ধরেন ব্রাশটা তো ঠিক আছে না, সাদা রাখতে হবে। কেটে দেবো, সরি কাটবো আমরা, এটা জিরো রাখবেন। তাইলে কিন্তু এটা মিশে যাবে, মিশে গেছে না? হ্যালো, জি স্যার। খুব সিম্পল, আপনি কয়েক সেকেন্ডেই একটা দুইটা ছবিকে এক জায়গায় মিক্স করে দিচ্ছেন, যতটুকু ইচ্ছে ভিতরে নিতে পারেন। তো এটা রিজনেবল নিতে হবে, নাহলে তো আবার বিশ্রী লাগবে দেখতে। আপনি হয়তো কাজটাকে একটু বাইর করে নিতে হবে। এক হয়ে গেছে। তো এটা হচ্ছে সিম্পল একটা কমান্ড, এটা আমরা প্রয়োগ করে এভাবে করতে পারি, বুঝছেন? আর সেম ভার্টিক্যালে এরকম দুইভাবে করা যায়, ভার্টিক্যাল একটা একদিকে আর একটা আরেক দিকে। এটাকে যদি আমি ভার্টিক্যালে দুইটা করি তাহলে দেখেন কি হয় পার্থক্য। এই যেটা হয়েছে এটাকে যদি আমি করি, এটা তো এদিকে আসছে, এরকম ঘুরে দেখাই আপনাকে। দুইটা কিন্তু দুই দিকে, দুই দিকে না, এটার মতোই উপরে যেটা ছিল উল্টা এরকম হবে। এটা হচ্ছে ভার্টিক্যাল দিয়ে করা আর এটা হচ্ছে হরিজন্টাল দিয়ে করা।
ফ্লিপ, দুটোই হচ্ছে ফ্লিপ। ফ্লিপ একটা হচ্ছে ভার্টিক্যালি করা আর একটা হচ্ছে হরাইজন্টাল করা, ঠিক আছে? জি স্যার। কোনো সমস্যা? এখন যদি আমি এই পেজটাকে সেভ করি, সেভ এজে গিয়ে আপনাকে পিএইচডিতে সেভ করতে হবে। এই জন্য পিএইচডিতে সেভ করতে হবে যে পরবর্তীতে যখন আপনি কাউকে দেখাবেন সে আপনার লেয়ারগুলো সেপারেট দেখতে হবে। কি হচ্ছে, 5টা হয় নাই, B5 ক্লাস 5, ঠিক আছে? এইভাবে লিখে আপনি লিখবেন প্রজেক্ট, প্রজেক্ট 1, প্রজেক্ট 2 এরকম বলতে পারেন। আপনি এই ক্লাসের অনেকটা প্রজেক্ট করতে পারেন, একটা ফাইলই করবেন এরকম কিছু না। তো আপনি পিএইচডিতে অবশ্যই প্রথমে সেভ করতে হবে, পিএইচডিতে, এটা বাধ্যতামূলক। এরপরে আপনি চাইলে এটা গ্লেস দেখানোর জন্য একটা জেপিজিও নিলেন, যাতে আমরা চাইলে সহজে দেখতে পারি আপনি কি কি করছেন। এই তো আপনার দুইটা ফাইল চলে আসছে, একটা হচ্ছে পিএইচডিতে আর আরেকটা হচ্ছে প্রজেক্ট। কোথায় এই পিকচার রাখলেন আপনি? ট্রেনের মধ্যে আলাদা ভিউয়ার লাগে, নতুবা এটি ছবি শো হইতে সময় নেয়। এই এভাবে একটা আপনারা জেপিজি একটা রাখলেন, পিএইচডি একটা রাখলেন, দুইটা ফাইল সেভ করলেন। এই জন্য যে আমরা না ঢুকেও বলে দিতে পারলাম যে আপনার কাজটা দেখি কী করছেন। পিকচার তো তাই দেখা যায় ফটোশপে না গিয়েও। এই তো পিএইচডি বাধ্যতামূলক, জেপিজি না রাখলে কোনো সমস্যা নাই। আপনারা আজকের ক্লাসের বিষয়টা প্র্যাকটিস করে একটা ফোল্ডারে ক্লাস 5 লিখে সেভ করে রাখবেন কম্পিউটারে, ঠিক আছে? আমাদের ক্লাস কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 2 মিনিট। আমরা ট্রান্সফর্মের পরে আগামী ক্লাসে কি করব দেখেন। আজকে আমাদের ক্লাস টপিক শেষ, এখন আমরা যাচ্ছি আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা ফটোশপে যাই, আগামী ক্লাসে আমরা চলে আসব এখানে টুলসে, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলেপটিক্যাল মার্কিউ টুল, সিঙ্গল র মার্কিউ টুল, সিঙ্গল কলামস মার্কিউ টুল। তারপরে নিচ দিকে যাব, আমরা এটার মধ্যে যাব, এখানে লেসো টুল, পলিগোনাল, ম্যাগনেটিক, এই 3 ধরনের লেসো টুল আছে। অর্থাৎ আমরা টুলস, এই টুলসগুলো নিয়ে কথা বলা শুরু করবো নেক্সট ক্লাস থেকে। নিচ দিকে যাব ধীরে ধীরে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে? না স্যার। প্রশ্ন কখন হয় না জানেন? 2 সময়ে কোনো প্রশ্ন থাকে না। একটা হচ্ছে হয় আপনি সব বুঝছেন এজন্য আপনার কোনো প্রশ্ন নাই, আর আরেকটা হচ্ছে আপনি কিছুই বুঝেন নাই এজন্য আপনার কোনো প্রশ্ন নাই। দুটোই হতে পারে, হয় আপনি বিশেষজ্ঞ নাহলে বিশেষ অজ্ঞ। মাঝামাঝি যারা তাদের কিন্তু প্রশ্ন থাকে, বুঝছেন? আপনাদের আমি ধরে নিচ্ছি সবাই আপনারা বিশেষজ্ঞ, যে জন্য আপনারা বুঝে ফেলছেন সব কিছু, কোনো প্রশ্ন নাই। কালকে করেন, আমরা দেখি কতজন আমাদের বিশেষজ্ঞ আছেন। এই কাজগুলো আপনারা করে 2টা পিকচার দিয়ে সেভ করে রাখবেন। আমরা প্রথম ফার্স্ট আওয়ারে এগুলো দেখব, প্রত্যেকের স্ক্রিন শেয়ার করবেন, আপনারা দেখব, ঠিক আছে? যার কম্পিউটার নাই কিংবা শেয়ার করার মতো কম্পিউটারে ইন্টারনেট নাই সেটা ভিন্ন বিষয়, সেটা আমরা বিবেচনা করব। আপনি হয়তো একটা ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে দেবেন কিংবা অন্য কোনোভাবে দেবেন। দিতে চাইলে অনেক পথ আছে দেওয়ার, বুঝছেন? আর দিতে না চাইলে অনেক বাহানা আপনি পাবেন যে এই কাজের জন্য আপনাকে আমি দিতে পারলাম না। তো দুটারই আপনার যুক্তি আছে, চাইলে আপনি বাইর করতে পারেন। তো আমরা ধরে নিচ্ছি আপনারা দিতে চাইবেন, আর দিতে চাইলে অনেক পথ আছে কম্পিউটারে ইন্টারনেট কানেকশন না থাকলেও, ঠিক না?
জি স্যার। মোবাইলে কেবল স্যার। লাগিয়ে আপনার ভিতরের জেপিজি ফাইলটা নিয়ে আসতে পারেন, মোবাইলে এনে আমাদের দিয়ে দিতে পারেন, ঠিক না? ফটোশপ পাইলেও আপনি চাইলে আমাদের মোবাইল থেকে দিতে পারেন। ফটোশপ নাই দিলেন অন্তপক্ষে জেপিজি ফাইল আমাদের শেয়ার করেন প্রজেক্টের, এটা তো আপনি পারেন, হোয়াটসঅ্যাপে ইজিলি নিয়ে আসতে পারেন মোবাইল থেকে, ঠিক না? ঠিক আছে, তাইলে আপনারা যদি চান এখনই প্র্যাকটিস করতে, আপনাদের কোনো সমস্যা নাই, আপনারা একজন একজন করে স্ক্রিন শেয়ার করে তাৎক্ষণিক কথা বললে হয় কি, অনেক জিনিস আপনার মাথায় থাকবে, আপনাদের মধ্যে আপনারা কথা বলতে পারেন কিছু সময় স্ক্রিন শেয়ার করে, কে কি বুঝলেন কে কি বুঝলেন না, নিজেদের মধ্যে কথা বলতে পারেন। আমি আসলে মাইক্রোফোন অফ করব, কিন্তু আমি হয়তো কিছুক্ষণ পরে পরে আসবো, এসে দেখবো, যদি দেখা যায় আপনারা কোনো প্রবলেমে আটকে গেছেন সেটা আমি ক্লিয়ার করে দেব, সমস্যা নাই। কন্টিনিউয়াস আমি আপনাদের দেখবো না, কিন্তু কিছুক্ষণ পরে পরে আপনাদের আমি চুপ রাখবো আর কি কম্পিউটার স্ক্রিনে। হ্যালো স্যার। ঠিক আছে, তাইলে আমার শেয়ার অফ করে দিচ্ছি। স্যার স্যার একটা হ্যাঁ বলেন। পিএইচডি তে ফাইলগুলো সেভ করার পর ওটা ওপেন করতে পারি না কেন?